হ্যালো সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি সানসেট একাডেমি আরেকটি ক্লাসে। আজকে আমরা পড়বো ইন্ডিয়ান পলিটি কনস্টিটিউশনের উপরে। ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বল, সোর্স এবং শিডিউল। মানে হচ্ছে প্রিয়াম্বল মানে প্রস্তাবনা, সোর্স মানে আমরা যে সংবিধানের যে উৎসগুলো সেগুলো, এবং শিডিউল তালিকা বা তফসিলগুলো নিয়ে। মোটামুটি বিগত পরীক্ষাগুলোতে যে সমস্ত টপিকগুলো এই চ্যাপ্টারগুলোতে থাকে সেগুলোকে আমরা বিস্তারিত আলোচনা করবো। আশা করছি এর বাইরে সেরকম কোশ্চেন সচরাচর থাকে না। তো যাই হোক, আমরা যদি শুরু করি ভারতীয় সংবিধানের প্রস্তাবনা দিয়ে, প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন দিয়ে। প্রিয়াম্বল বা প্রস্তাবনাটা কি? প্রিয়াম্বল বা প্রস্তাবনাটা হচ্ছে আমাদের যে ভারতীয় সংবিধান আছে সেই সংবিধানের একটা আইডেন্টিটি কার্ড। সংবিধানের একটা আইডেন্টিটি কার্ড মানে কি? আমাদের সংবিধান যা কিছু বলতে চেয়েছে সব কিছুর মূলধারা এখানে কিন্তু প্রকাশ পায় আমাদের প্রিয়াম্বল বা প্রস্তাবনায়। এই প্রস্তাবনাটি জওহরলাল নেহেরু দ্বারা উপস্থাপিত করা হয়েছিল, এবং গণপরিষদ যখন অবজেক্টিভ রেজলিউশন করেছিল, মানে অবজেক্টিভ রেজলিউশন নিয়েছিল, সে তার উপর ভিত্তি করেই কিন্তু এই ভারতীয় প্রস্তাবনাটি কিন্তু ভারতের সংবিধানের সঙ্গে যুক্ত হয়েছিল। এবং এটি কিন্তু ভারতের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড হিসেবে আমাদের কাছে মানে পরিচিত হয়েছে, বা আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন কিন্তু আমাদের প্রস্তাবনাকে বলা হয়ে থাকে। আমাদের যে প্রস্তাবনা বা প্রিয়াম্বলটা আছে সেটা যদি আমরা দেখি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, মানে আমরা ভারতীয় জনগণ কিন্তু এই প্রস্তাবনাটা অ্যাডপ্ট করেছি এবং এই প্রস্তাবনাটা তৈরি করেছি। ঠিক আছে, আমরা কি নাম দিয়েছি ভারতকে? একটি সার্বভৌম, সার্বভৌম বা সভারেন। সভারেন বা সার্বভৌম মানে কি? সভারেন বা সার্বভৌম মানে হচ্ছে এমন একটি দেশ যে দেশ বৈদেশিক কন্ট্রোল থেকে বাইরে থাকবে। তার ভেতরের কোনো ডিসিশন নেওয়া হোক, তার অন্য কোনো দেশের সঙ্গে কোনো ডিসিশন নেওয়া হোক, সে তার ব্যাপারে কোনো কারোর সঙ্গে চাপ থাকবে না, বা সে ভয়মুক্ত থাকবে, বা সে স্বাধীনভাবে তার ডিসিশন নিতে পারবে। সেটা হচ্ছে একটা সার্বভৌম রাষ্ট্র। সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট, সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট বলতে আমাদের সংবিধানে তো সেভাবে কিছু বলা নেই, কিন্তু যে দেশটা হবে বা দেশের যে মানে দেশটা সমাজতান্ত্রিকভাবে হবে, মানুষ সমাজের ব্যাপারে ভাববে, সমাজকে ভালো করার চেষ্টা করবে, এরকম একটা কনসেপ্ট রয়েছে। রয়েছে সেকুলার বা ধর্মনিরপেক্ষ। আমাদের দেশ সমান, সকল ধর্মকে সমানভাবে দেখবে, কোনো ধর্মকে মানে প্রমোট করবে না, বা যে কোনো ধর্মের ভিত্তিতে কাউকে ডিসক্রিমিনেট করবে না। এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষ। ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক বলতে গেলে আমাদের যে জনগণ আছে সেই জনগণের দ্বারা যে নির্বাচিত প্রার্থী বা নির্বাচিত ব্যক্তি, সে কিন্তু আমাদের জন্য শাসনতন্ত্র পরিচালিত করবে, মানে নতুন আইন তৈরি করবে। সাধারণতন্ত্র বলতে কি? যে এই বিষয়ে অনেকটা ডেমোক্রেটিকের মতন হলেও যে আমাদের দেশের যে রাষ্ট্রপ্রধান, আমাদের দেশের ক্ষেত্রে যেটা রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি কিন্তু অন্যান্য যে অনেক কটা রাষ্ট্র আছে যাদের রাষ্ট্রপ্রধান বংশ পরম্পরায় চলে, সেভাবে না চলে আমাদের কিন্তু যে ভোট দিয়ে, আমরা ডিরেক্ট ভোট না দিতে পারলেও ইনডাইরেক্টলি কিন্তু আমাদের দেশে যে রাষ্ট্রপ্রধান তাকে আমরা আহ, মানে নির্বাচন করি, সেটা হয়েছে সাধারণতন্ত্র। ঠিক আছে, আমাদের প্রিয়াম্বলে আরো একটা জিনিস বলে, সেটা হচ্ছে জাস্টিস বা ন্যায় বিচারের কথা বলে। কি কি ন্যায় বিচারের কথা বলে? সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকের ব্যাপারে আমাদেরকে স্বাধীনতা দেয়। কিসের? চিন্তা প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনা, থট এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ। ঠিক আছে, সমতা দেয় কিসের? ইকুয়ালিটি দেয়, সামাজিক মর্যাদা ও সুযোগ সুবিধার। ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে আমাদের যে ফ্যাটার্নিটির কথাটা বলা আছে, ভ্রাতৃত্ববোধের ব্যাপারটা, সেখানে একটা কথা আছে, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। এখানে যখন ফার্স্ট অ্যাডপ্ট করা হয় তখন কিন্তু শুধুমাত্র ইউনিটি অফ দ্য নেশন কথা ছিল। পরবর্তীতে ইন্টিগ্রিটি কথাটাও অ্যাড করা হয়, এবং এই যে সংহতির কথাটা অ্যাড করা হয়েছিল 1976 42তম সংশোধনীতে। ঠিক আছে, মোটামুটি এই হচ্ছে একটা কনসেপ্ট আমাদের প্রিয়াম্বলের। এটা তৈরি মানে যে অ্যাসেম্বলি আমাদের 26 নভেম্বর 1949 কিন্তু আমাদের এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেটা কিন্তু আমাদের অ্যাডপ্ট করে এবং ইনঅ্যাক্ট করে, মানে কি গ্রহণ করে এবং বিধিবদ্ধ করে এবং নিজেদেরকে অর্পণ করেছে বলা হয়। ঠিক আছে, এটা মোটামুটি একটা বেসিক কনসেপ্ট। তো যাই হোক, আমাদের পিএমএল ব্যাপারে দুটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটি হচ্ছে 26 নভেম্বর 1949, এটি হচ্ছে সংবিধান গ্রহণের তারিখ বা ডেট অফ অ্যাডপশন, বা এই 26 নভেম্বর হচ্ছে আমাদের সংবিধান দিবস। এবং সংবিধান কার্যকরী হওয়ার কথা যদি বলি তাহলে সেটা হচ্ছে 26 জানুয়ারি 1949, যেটা ওটা কমেন্সমেন্ট ডেট। সবসময় কনফিউশন লেগে যায় অ্যাডপশন ডেট এবং কমেন্সমেন্ট ডেটে। অ্যাডপশন বা গ্রহণের তারিখ হচ্ছে 26 নভেম্বর 1949, এবং কমেন্সমেন্ট বা কার্যকরী তারিখ হচ্ছে 26 জানুয়ারি 1950, এবং সংবিধান দিবস হচ্ছে 26 নভেম্বর। ঠিক আছে, আচ্ছা, প্রস্তাবনের আমাদের যে অর্ডগুলো আছে সেই অর্ডগুলো পরপর সাজাতে দেওয়া হয়। আমরা খেয়াল করব ট্রিপল এস, তারপরে হচ্ছে ডি আর। ঠিক আছে, প্রথমে আমরা সবারেন, আমাদের দেশ একটা স্বাধীনভাবে থাকবে, কোনো বৈদেশিক হস্তক্ষেপ মুক্ত। তারপরে সোশ্যালিস্ট, আমাদের সমাজের জন্য কাজ হবে। তারপর সেই মানুষজন সেকুলার হবে বা ধর্ম নিয়ে অত মাতামাতি করবে না, ধর্ম নিরপেক্ষভাবে থাকবে। তারপর হচ্ছে ডেমোক্রেটিক, মানুষ গণতান্ত্রিকভাবে রাষ্ট্র নেতা, এই যে আমাদের শাসনকর্তা সেগুলো চুজ করবে। তারপরে রাষ্ট্র যে আমাদের যে আছে, মানে
কি বলছে রাষ্ট্রপ্রধান আছে, সেটাও কিন্তু আমাদের ইনডাইরেক্টলি আমাদের দ্বারাই নির্বাচিত হবে, কোনো বংশ পরম্পরা আসবে না। এই পরপর এই যে আছে সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক বা সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র, এই 5টা যে ওয়ার্ড আছে পরপর কিন্তু আসে, এটা পরীক্ষার সময় এটা একবার খেয়াল করে দেখে নেবে, ঠিক আছে? চলো, আমাদের অ্যামেন্ডমেন্ট, প্রিএমবেলে অ্যামেন্ডমেন্ট কতবার হয়েছে? আমাদের প্রিএমবেল অ্যামেন্ডমেন্ট হয়েছে একমাত্র একবার। কবে হয়েছে সেটা? 1976 সালে। কত নম্বর? 42তম সংশোধনীতে। কি কি অ্যাড হয়েছে? অ্যাড হয়েছিল সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক, সেকুলার বা ধর্মনিরপেক্ষ, এই দুটি কথা। তার সঙ্গে যে ফ্র্যাটার্নিটি কথা বলা হয়েছিল, ভ্রাতৃত্ববোধ, সেখানে ইন্টিগ্রিটি কথাটি যুক্ত হয়েছিল। আগে ছিল ইউনিটি অফ দ্য নেশন, এখন হয়ে গেছে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, এই কথাটি যুক্ত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, চলে আসি ফেমাস কমেন্টস অন প্রিয়াম্বেল। আমাদের অনেকজন ব্যক্তি আছে যারা প্রিয়াম্বেলকে অনেক রকম মন্তব্য করেছেন প্রিয়াম্বেলকে নিয়ে। সেগুলো কি? এন এ পালকিওয়ালা হচ্ছে বলেছেন প্রস্তাবনা হলো সংবিধানের পরিচয়পত্র, নাকি আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলেছে কে? এন কে পালকিওয়ালা। স্যার আর্নেস্ট বার্কার বলেছে কি নোট টু দ্য কনস্টিটিউশন। সবচেয়ে ভালো হচ্ছে কি নোট হচ্ছে, যদি বলা হয় যেটা বলেছেন সেটা হচ্ছে অনলি, পরীক্ষার ক্ষেত্রে যেটা বলে কি টু দি কনস্টিটিউশন, ঠিক আছে? কি টু দি কনস্টিটিউশন, এই কথাটাই তিনি বলেছিলেন, ঠিক আছে? মানে পরীক্ষার ক্ষেত্রে পড়ে যেটা কি নোট টু দ্য কনস্টিটিউশন না জিজ্ঞেস করে, ডিরেক্ট জিজ্ঞেস করে কি টু দ্য কনস্টিটিউশন, ঠিক আছে? আচ্ছা, কে এম মুন্সি কি বলেছিলেন? কে এম মুন্সি বলেছিলেন প্রস্তাবনা আমাদের সার্বভৌম, গণতান্ত্রিক, সাধারণতন্ত্রের কোষ্ঠ বা রাশিফল বা হরস্কোপ যে একটা ব্যাপার সেটা বলে, কিন্তু আমাদের নর্মালি পরীক্ষার খাতায় যেটা থাকে সেটা হচ্ছে পলিটিক্যাল হরস্কোপ। পলিটিক্যাল হরস্কোপ, এই কথাটি কিন্তু কে এম মুন্সি বলেছিল এবং পরীক্ষার ক্ষেত্রে এটাই থাকে। আচ্ছা, ঠাকুরদাস ভার্গব কি বলেছিলেন? বলেছিলেন প্রস্তাবনা হলো সংবিধানের সবচেয়ে মূল্যবান অংশ, প্রিসিয়াস পার্ট, এই কথাটি বলেছিলেন ঠাকুরদাস ভার্গব। এছাড়া যেটি বলেছিলেন সংবিধানের আত্মা ও রত্ন, সোল অ্যান্ড জুয়েল অফ দ্য কনস্টিটিউশন, কিন্তু মেনলি পরীক্ষায় যেটা থাকে সেটা হচ্ছে সোল অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে? সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন কি? ঠাকুরদাস ভার্গব। এবং যার সঙ্গে কনফিউশন লাগে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, সেটিকে বলেছিলেন ডক্টর বি আর আম্বেদকর। কাকে বলেছিলেন? সেটা হচ্ছে আর্টিকেল 32 কে বলেছিলেন, ঠিক আছে? আর সোল অফ দ্য কনস্টিটিউশন বললে ঠাকুরদাস ভার্গব বলেছিলেন প্রিয়াম্বেলকে, ঠিক আছে? এছাড়াও কৃষ্ণস্বামী আয়ার এই কথাটি বলেছিলেন, এটা একবার দেখে নেবে, এক্সপ্রেস হট উইথ থট অফ দ্য ড্রিম অফ সো লং, মানে আমাদের যে দীর্ঘদিনের চিন্তাভাবনা সেটার বহিঃপ্রকাশ হচ্ছে এই প্রস্তাবনা, ঠিক আছে? আচ্ছা, এই গেল মোটামুটি। এবার চলে আসে আমাদের ঐতিহাসিক কেস বা ল্যান্ডমার্ক জাস্টিস নিয়ে। ল্যান্ডমার্ক জাস্টিস বা জুডিশিয়াল কেস, জাস্টিস বলা ভুল, জুডিশিয়াল কেস, ঠিক আছে? দুটো কেস আমাদেরকে মনে রাখতে হয়, সেটা হচ্ছে বেরিবাড়ি ইউনিয়ন কেস 1960 এবং হচ্ছে কেশবানন্দা ভারতী কেস 1973। বেরুবাড়ি ইউনিয়ন কেসে কি হয়েছিল? বেরুবাড়ি ইউনিয়ন কেসে যখন 1960 হয়েছিল তখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে আমাদের যে প্রিয়াম্বেল আছে সেটি আমাদের সংবিধানের কোনো অংশ নয়, প্রিয়াম্বেল ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, এই কথাটি তিনি বলে, মানে তখন রায় দেওয়া হয়েছিল 1960 সালে। এবং তার সঙ্গে এটাও বলা হয়েছিল যে আর্টিকেল 368 অনুযায়ী কিন্তু প্রিয়াম্বেলকে মানে সংশোধন করা যাবে না। ঠিক তার 13 বছর পর কেশবানন্দা বনাম কেরল রাজ্যের যে কেস হয়, সেই কেসে সুপ্রিম কোর্ট যে রায় দেয়, তার বেরুবাড়ি ইউনিয়ন কেসের যে রায়, সেই রায়টাকে চেঞ্জ করে এবং নতুন যে রায় দেয় সেটি তিনি বলেন যে সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ, মানে প্রিয়াম্বল ইজ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, একটি অবিচ্ছেদ্য অংশ, তাকে আলাদা করা যায় না, এটি কিন্তু সংবিধানেরই অংশ। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঘোষণা করে যে আর্টিকেল 368 অনুযায়ী আমরা সংশোধন করতে পারবো পিএমবেলকে, তবে বেসিক স্ট্রাকচার বা মূল কাঠামো যেগুলো আছে, যার উপর ভিত্তি করে আমাদের সংবিধান তৈরি হয়েছে, সেই বেসিক স্ট্রাকচারগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো না। এই দুটো হচ্ছে কেস, বেরুবাড়ি ইউনিয়ন কেস এবং কেশবানন্দ ভারতী কেস, ঠিক আছে? আচ্ছা, এই দুটো চলে গেল। এবার চলে আসছে উৎসসমূহ। আমরা জানি যে আমাদের যে সংবিধান তৈরি, সেই সংবিধান তৈরি করতে প্রায় সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন মতো সময় লেগেছিল। এই সংবিধানটা কিন্তু আমাদের সবচেয়ে লিখিত সংবিধান, সবচেয়ে বড় আর কি। তো এই যে সংবিধানটা তৈরি হয়েছে সেটা কিন্তু বিভিন্ন দেশের সংবিধানকে তার ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে তৈরি করা, তাই আমাদের সেই উৎসগুলোকে একবার দেখে নিতে হবে। প্রথমে যদি চলে আসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, আমাদের 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা এসেছিল, সেখানে কিন্তু অনেক কিছু ছিল যেটা থেকে আমাদের সংবিধান নেওয়া হয়েছে। যেমন কি ফেডারেল স্কিম মানে কি? ফেডারেল স্কিম মানে হচ্ছে আমাদের দুটো সরকার আছে, একটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার।
এই যে যুক্তরাষ্ট্র কাঠামো এটা হচ্ছে ফেডারেল স্কিম, যদিও বা আমাদের যে ফেডারেল স্কিম সেটা হচ্ছে কোয়াসি ফেডারেল, যেটা স্ট্রং সেন্ট্রাল, ঠিক আছে, একদম পুরোপুরি ফেডারেল স্কিম বলা যায় না, ঠিক আছে, এটা কিন্তু কোয়াসি ফেডারেল আমাদেরটা, ঠিক আছে। রাজ্যপালের পদ অফিস অফ দ্য গভর্নর 1935 থেকেও নেওয়া, বিচার ব্যবস্থা নেওয়া হয়েছে 1935 থেকে, পাবলিক সার্ভিস কমিশন, প্রত্যেকটা রাজ্যের একটা করে পাবলিক সার্ভিস কমিশন এবং ইউনিয়নের একটা পাবলিক সার্ভিস কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, সেটি কিন্তু নেওয়া হয়েছে আর্টিকেল গভর্নমেন্ট অ্যাক্ট 1935 থেকে। এছাড়াও যে আমাদের যে এমার্জেন্সি লাগে, মানে কোনো কিছু সময় যে এমার্জেন্সি ঘোষণা করা হয়, সেই এমার্জেন্সির ব্যাপারে এমার্জেন্সিটা নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ অ্যাক্ট 1935 থেকে, ঠিক আছে। এবার যদি চলে আসি ইউকে বা ব্রিটেন, ব্রিটেন থেকে যদি বলি তাহলে ব্রিটেনের পার্লামেন্টারি যে গভর্নমেন্ট, আমাদের যে সংসদীয় শাসন ব্যবস্থা, সেটি নেওয়া হয়েছে ল মেকিং প্রসিডিওর, যে আমাদের লোকসভা যে আইন তৈরি করে সেই প্রসিডিওরটা নেওয়া হয়েছে। সিঙ্গেল সিটিজেনশিপ, আমাদের দেশের নাগরিক কিন্তু একটা নাগরিকত্ব, একক নাগরিকত্ব, আমরা ডুয়াল সিটিজেনশিপ রাখতে পারি না, সিঙ্গেল সিটিজেনশিপ কনসেপ্ট নেওয়া হয়েছে ইউকে থেকে। বাই ক্যামেরালিজম, আমাদের দেখবে যে লোকসভার ক্ষেত্রে, পার্লামেন্টের ক্ষেত্রে লোকসভা বিধান, রাজ্যসভা দুটো কক্ষ আছে, আমাদের রাজ্যে অনেক কটা রাজ্যে যেমন বিধানসভা বিধান পরিষদ আছে, এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটা নেওয়া হয়েছে ইউকে থেকে। ও সংসদ বলা আছে যেহেতু, তাহলে সরি, স্টেটের ক্ষেত্রে আসবে না, শুধুমাত্র লোকসভা এবং রাজ্যসভার যে কনসেপ্ট সেটা নেওয়া হয়েছে এখান থেকে, ঠিক আছে। আর লেক জারি বা রিটস জারি করার ক্ষেত্রে এটা কি, যেটা ইউকে থেকে নেওয়া হয়েছে, আমাদের কিন্তু যে উচ্চ আদালত, সেই উচ্চ আদালত কিন্তু তার নিম্ন আদালতকে বা তোমার হচ্ছে কোনো ব্যক্তিকে বা কোনো প্রতিষ্ঠানকে কিন্তু কোনো অর্ডার দিতে পারে কোনো কাজের জন্য বা কোনো কাজ থেকে বন্ধ করার জন্য, ঠিক আছে, এটা হচ্ছে রিট। চলে আসে আমেরিকাতে মৌলিক অধিকার নেওয়া হয়েছে জুডিশিয়াল রিভিউ কি, যে যখনই যদি কোনো সুপ্রিম কোর্ট, আমাদের দেশের ক্ষেত্রে যদি বলি, সুপ্রিম কোর্ট যদি মনে করে যে আমাদের যে পার্লামেন্ট একটা বিল এনেছে বা একটা আইন তৈরি করেছে, সেই আইনটা যথাযথ না, বা আমাদের যেটাকে বলা হয় যে আইন তৈরি করেছে সেটা সাংবিধানিক না, একটা অসাংবিধানিক প্রক্রিয়া মেনে তৈরি করা হয়েছে, এটি যে পর্যালোচনা করার ক্ষমতা সেটা সুপ্রিম কোর্টের আছে, সেটি হচ্ছে জুডিশিয়াল রিভিউ। এই জুডিশিয়াল রিভিউর মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্ট একটি যে আইন সেটি অসাংবিধানিক কিনা সেটা কিন্তু খতিয়ে দেখতে পারে, ঠিক আছে। এছাড়াও সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারীদের যে অপসারণ পদ্ধতি, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, সেটাও নেওয়া হয়েছে ইউএসএ থেকে। উপরাষ্ট্র পদের বিচার ব্যবস্থা এবং স্বাধীন উপরাষ্ট্র পদের পদ এবং স্বাধীন বিচার ব্যবস্থা, সেটি নেওয়া হয়েছে ইউএসএ থেকে। আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে, রাষ্ট্র পরিচালনা নির্দেশকমূলক নীতি, মানে কি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, বা যেটাকে আমরা ডিপিএসপি বলি। ডিপিএসপি কি, যে আমাদের সংবিধান থেকে দেশের যে বা কেন্দ্রের যে আমাদের সরকার আছে বা রাজ্যের যে সরকার আছে, তাদেরকে বলা আছে যে কিভাবে কিছু কিছু জিনিস কিভাবে করা উচিত, বা এটা দেখা উচিত, বা এটা দেখা ভালো হবে, এরকম একটা কনসেপ্ট, ঠিক আছে। এটা জাস্টিসেবল না, কিন্তু দেশকে বলে রেখেছে সংবিধান যে সরকারকে বা আমাদের কেন্দ্র সরকার বা আমাদের যে পরিচালনা আছে তাকে বলা আছে এইভাবে জিনিসগুলোকে করা যেতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে নেওয়া। রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে, ঠিক আছে। আর রাজ্যসভার 12 জন সদস্য, এখন তো 10 জন, কেননা 2 জন তো আহ, আমাদের অ্যাংলো ইন্ডিয়ান মনে হয় বাদ গেছে, এটা একবার দেখতে হবে। যাই হোক, কানাডা কানাডা থেকে নেওয়া হয়েছে ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার, শক্তিশালী কেন্দ্র, যুক্তরাষ্ট্র ব্যবস্থা, এটা নেওয়া হয়েছে কানাডা থেকে। তারপরে নিয়েছে রেসিডুয়ারি পাওয়ার মানে কি, যে সমস্ত জিনিসগুলো আমাদের আহ, মানে স্টেট লিস্টে নেই, কনকারেন্ট লিস্টে নেই, বা সেন্ট্রাল লিস্টে নেই, সেগুলো বাদ দিয়ে যে সমস্ত বিষয়গুলো আছে তার উপর যে আইন প্রণয়ন ব্যবস্থা আছে বা সেই ব্যাপারে যত সমস্ত ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু কেন্দ্র ভোগ করে, ঠিক আছে। এটা হচ্ছে রেসিডুয়ারি পাওয়ার, ঠিক আছে। রাজ্যপাল নিয়োগ, সেটাও কানাডা থেকে নেওয়া। সুপ্রিম কোর্টে পরামর্শ দান দিতে পারে, সেটাও হচ্ছে কানাডা থেকে দেওয়া, ঠিক আছে। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে কনকারেন্ট লিস্ট, ঠিক আছে। আর রয়েছে জয়েন্ট সিটিং। কনকারেন্ট লিস্ট মানে কি, ওই তো বললাম, কিছু কিছু যেমন এডুকেশন একটা কনকারেন্ট লিস্ট, মানে এডুকেশন কেন্দ্র কন্ট্রোল করতে পারে, আমাদের রাজ্য কন্ট্রোল করতে পারে। কিছু কিছু তালিকা আছে, যেটা 3টে তালিকা হয়, একটা হচ্ছে সেন্ট্রাল, একটা স্টেট, আর একটা হচ্ছে আমাদের কনকারেন্ট। স্টেট লিস্টে থাকে যেগুলো, সেগুলো স্টেট কন্ট্রোল করে, যেগুলো সেন্ট্রাল লিস্ট সেগুলো সেন্ট্রাল কন্ট্রোল করে, এবং যুগ্ম তালিকা যেটা বা কনকারেন্ট লিস্ট, সেটা মানে দুজনে কন্ট্রোল করে, সেন্ট্রাল এবং স্টেট, ঠিক আছে। আচ্ছা, জয়েন্ট সিটিং কি, জয়েন্ট সিটিং অনেক সময় দেখবে যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে, সাধারণ নর্মাল আইন আর কি, তখন যদি হাং হয়ে যায়, পার্লামেন্টটা ডেডলক হয়ে যায়, তাহলে কিন্তু লোকসভা এবং রাজ্যসভাকে এক জায়গায় বসিয়ে তখন ভোটিং করা হয়, তখন সেটা হয়ে যায় জয়েন্ট সিটিং, ঠিক আছে। জার্মানি থেকে কিনা হয়েছে, জার্মানি থেকে নেওয়া হয়েছে সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি, মানে কি
আমাদের যে জরুরি অবস্থা হয়, সেই জরুরি অবস্থাকালীন বা এমার্জেন্সিকালীন মৌলিক অধিকারকে যে কন্ট্রোল করা হয় বা সাসপেন্স করা হয়, সেটি নেওয়া হয়েছে জার্মানি থেকে। ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস, আমাদের মৌলিক কর্তব্য, ঠিক আছে, এইটা নেওয়া হয়েছে। ফ্রান্স থেকে রিপাবলিক শব্দটি নেওয়া হয়েছে, এবং এই তিনটি লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি, এই তিনটি শব্দ কিন্তু ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে কি সংবিধান সংশোধন পদ্ধতি, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যে প্রসিডিওর, সেটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকা থেকে, যেটা রয়েছে আমাদের আর্টিকেল 368-তে, ঠিক আছে। আচ্ছা, জাপান থেকে নেওয়া হয়েছে আইন দ্বারা প্রতিষ্ঠিত ল, মানে সোজা কথা বলতে গেলে আমাদের যে ল অ্যান্ড অর্ডার চলছে, সেটা যে একটা নিয়ম অনুযায়ী চলবে, সেটা একটা সেটার যে প্রসিডিওর, সেটা নেওয়া হয়েছে জাপান থেকে, এবং তার সঙ্গে সুপ্রিম কোর্টের গঠন নেওয়া হয়েছে আমাদের জাপান থেকে, ঠিক আছে। এই চলে গেল আমাদের সোর্স। এবার চলে এসছে শিডিউল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের তপশিল, শিডিউলস অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের তপশিল। তপশিল বলতে গেলে আমাদের যে সরকার বা আমাদের যে কেন্দ্র আছে বা আমাদের যে দেশ আছে, তার যে অ্যাডমিনিস্ট্রেশন, তার যে গভর্নেন্স, সব কিছু একটা এক জায়গায় আলাদাভাবে লেখা রয়েছে সংবিধানের, বা সেই জিনিসগুলো হচ্ছে তফসিল বা তালিকা। এখানে এক একটা গভর্নেন্সকে, এক একটা কন্ট্রোলের জিনিসকে, এক একটা অ্যাডমিনিস্ট্রেশনকে আলাদা করে রাখা হয়েছে। যখন 1949 সালে সংবিধান অ্যাডপ্ট করা হয়, তখন মোট শিডিউল ছিল 8টি, পরবর্তীতে বর্তমানে রয়েছে 12টি, পরে 4টি অ্যাড করা হয়েছে। কবে কোনটাকে অ্যাড করা হয়েছে সেটা পরে বলছি। তবে তার আগে একটা জিনিস বলে দিই, যে এই আমাদের যে 8টা তপশিল আছে, সেই 8টা তপশিলের মনে রাখার জন্য একটা শর্ট ট্রিক্স আছে, TEAR, স্টিয়ার্স অফ ওল্ড PM, ঠিক আছে। এটা একটা শর্ট ট্রিক আছে। এখানে দেখো 12টা লেটার আছে, এই 12টা লেটার কিন্তু 12টা শিডিউলকে রিপ্রেজেন্ট করে। তো এই শর্ট ট্রিকটা আমার বানানো না, এটা আমি স্যারের কাছে পড়েছিলাম, তো তোমাদেরকে আমি একবার বলছি। আমি যদি একবার এখানে লিখে নিই, TEARS টিয়ার্স অফ OLD PM, তাই তো? ঠিক আছে, চলো একবার দেখে দিচ্ছি কি মানে কিভাবে কি লিখেছি। প্রথমে আছে কি আমাদের ফার্স্ট শিডিউল টি দিয়ে, টি ফর দ্য নেম অফ দ্য স্টেটস। আমাদের কি ফার্স্ট শিডিউল যেটা বলা আছে, ভারতের অঙ্গরাজ্যের নাম, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম এবং তাদের ভৌগোলিক সীমানা, মানে কি নেম অফ দি স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ এবং টেরিটোরিয়াল জুরিসডিকশন। এটা হচ্ছে ফার্স্ট শিডিউল, মানে দ্য স্টেটস, আমাদের যে রাজ্য, আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল, সবগুলো নিয়ে তো স্টেট, সেটাই বলা আছে ফার্স্ট শিডিউলে। সেকেন্ড শিডিউলে কি আছে, ই ফর হচ্ছে এমুলমেন্টস, মানে হচ্ছে কি আমাদের ভাতা। আমাদের দ্বিতীয় তফসিলে বলা আছে যে সমস্ত পোস্ট আছে, প্রেসিডেন্ট, গভর্নর, স্পিকার, জাজ, সিএজি, যে সমস্ত আমাদের মানে পোস্ট আছে, সাংবিধানিক পোস্ট আছে, তাদের যে বেতন, তাদের যে ভাতা, সেগুলির ব্যাপারে বলা রয়েছে সেকেন্ড শিডিউলে, ই ফর এমুলমেন্টস, ঠিক আছে। থার্ডে চলে আসি, থার্ডের এ ফর কি আছে, অ্যাফার্মেশন। থার্ডে বলা আছে MP, MLA, জাজ, সিএজি, সমস্ত কিছু যারা আছে আমাদের এই পোস্টগুলো, MP, MLA, জাজ, সিএজি, তাদের যে ওথ বা অ্যাফার্মেশন, যাদের ওথ বা অ্যাফার্মেশন নিতে হয়, তাদের ব্যাপারে বলা রয়েছে, মানে শপথ বাক্য পাঠ করার, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, সেটার বিষয়ে বলা আছে থার্ড শিডিউলে। ফোর্থ শিডিউলে বলা আছে কি, আর ফর রাজ্যসভা, অ্যালোকেশন সিট অফ রাজ্যসভা, রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে যে রাজ্যসভা সিট বন্টন করা আছে, সেটি বলা আছে হচ্ছে চতুর্থ শিডিউলে, ঠিক আছে। পঞ্চম শিডিউলে কি বলা আছে, এস ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব এরিয়াজ অ্যাডমিনিস্ট্রেশন, তপশিলি এলাকা বা তপশিল উপজাতিদের এলাকার যে প্রশাসন ও নিয়ন্ত্রণ করা, সেই প্রশাসন ও নিয়ন্ত্রণ করা সংক্রান্ত বিষয় আলোচনা করা রয়েছে ফিফথ শিডিউলে, ঠিক আছে। ফিফথ শিডিউল এফ ফর, এখানে এস ফর হচ্ছে শিডিউল এরিয়াজ অ্যান্ড শিডিউল ট্রাইব, ঠিক আছে। ও ও ফর হচ্ছে আদার স্টেট বা অফ ট্রাইবাল স্টেট, ঠিক আছে, অফ ট্রাইবাল স্টেট বা ট্রাইবাল এরিয়াজ। আমাদের সিক্স শিডিউলে 4টি রাজ্যের ব্যাপারে বলা আছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। এই 4টি রাজ্যকে একটি বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এখানে একটু এরা বাড়তি সুযোগ সুবিধা ভোগ করে। এখানে আপনার সহজে সব কিছু করতে পারবে না, এদের কন্ট্রোলটা একটু অন্যরকম হয়। তারপরে হচ্ছে এখানে আপনি মাইনিংয়ের জন্য আপনি জমি কিনতে পারবেন না, এরকম কিছু কিছু অনেক সুযোগ সুবিধা থাকে, ঠিক আছে। এই যে উপজাতি এলাকাগুলো আছে, মেনলি ট্রাইবাল এরিয়া, এইসব 4টি রাজ্যের, এগুলির সংক্রান্ত বিধান বলা আছে আমাদের কিন্তু সিক্স শিডিউলে, ঠিক আছে। আচ্ছা, চলে আসলাম সপ্তম শিডিউলে। সপ্তম শিডিউলে আছে এফ ফর, আমি বলছি ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ কি, ডিভিশন অফ পাওয়ার্স, আমাদের কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ক্ষমতা বন্টন,
সেই বন্টনগুলি বলা আছে আমাদের 7 শিডিউলে। সেখানে কেন্দ্র তালিকার মধ্যে কিছু বিষয় বলা আছে, রাজ্য তালিকার ব্যাপারে কিছু বলা আছে, এবং যুগ্ম তালিকা যেটা বোথ কন্ট্রোল করে সেই ব্যাপারে কিছু বলা আছে। তাহলে এফ ফর ফ্রেন্ডশিপ মনে রাখার জন্য, ঠিক আছে। চলে আসি এইচ শিডিউল বা ও ফর হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আমাদের বর্তমানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে 22টা। সংবিধান যখন তৈরি হয় 1949-এ তখন ছিল 14টা, আর 8টা কবে কি অ্যাড হয়েছে একটু পরে বলছি, ঠিক আছে। চলে আসি আমাদের 9 নম্বর শিডিউল। 9 নম্বর শিডিউল ফর হচ্ছে এল ফর ল্যান্ড রিফর্ম। এটি কবে হয়? এটি হয়েছে আমাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্টের হচ্ছে 1951 ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951, যখন জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিল তখন তিনি ভূমি সংস্কার সংক্রান্ত আইন নিয়ে আসে, সেইটির ব্যাপারে বলা আছে 9 শিডিউলে, ঠিক আছে। 10 শিডিউলে বলা হয়েছে কি আমাদের 52 1985, 52 হ্যাঁ 52 1985 হবে। 52 1985-তে রাজীব গান্ধী ছিল তখন। রাজীব গান্ধীর আমলে কিন্তু এই 10 শিডিউল আনা হয়। কি আনা হয়? ডি ফর অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন ল কি? দলত্যাগ বিরোধী আইন। যে একই দল, একটা দলের সাংসদ বা বিধায়ক যদি দল ত্যাগ করে তাহলে তার যে পদটা থাকে সেই পদটা খারিজ হয়ে যায়, সেটি হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। কিন্তু এই অ্যান্টি ডিফেকশন লয়ে বলা ভালো যে একটা দলের যদি 2/3 মেম্বার যদি অন্য দল পরিবর্তন করে নেয় তাহলে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল কাজ করে না। এই 52nd অ্যামেন্ডমেন্ট 1985 সালে এটি অ্যাড করা হয়, এবং এটির ব্যাপারে বলা হয়েছে অ্যান্টি ডিফেকশন লয়ের ব্যাপারে, ঠিক আছে। এটি করা হয়েছিল রাজীব গান্ধীর আমলে, ঠিক আছে। চলে আসলাম 11তম হচ্ছে 73তম অ্যামেন্ডমেন্ট 1992। 73 অ্যামেন্ডমেন্ট, এটা হচ্ছে পঞ্চায়েতের ব্যাপারে বলা হয়েছে। পি ফর পঞ্চায়েতের ব্যাপারে বলা আছে 11 শিডিউলে 74 1992। এখানে 12 শিডিউল বলা আছে কি? মিউনিসিপ্যালিটির ব্যাপারে, পৌরসভা বা মিউনিসিপ্যালিটির ব্যাপারে বলা হয়েছে। তাহলে কি? পি ফর পঞ্চায়েত, সেটা হচ্ছে 11 নম্বর। এম ফর আচ্ছা আমাদের মিউনিসিপ্যালিটি, সেটা আছে 12 নম্বরে বলা, ঠিক আছে। এটি যোগ হয়েছিল 73তম সংবিধান সংশোধনী 1992, এটা 74তমতে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমাদের যে ভাষার কথাটা বললাম, 21তম সংশোধনী 1967-তে সিন্ধি ভাষা যোগ হয়েছিল 15তম ভাষা হিসাবে। 71তম 1992 যোগ হয়েছিল কোঙ্কনি, মণিপুরি এবং নেপালি ভাষা, এবং লাস্ট 92তম সংশোধনী 2003 অ্যাড হয়েছিল বোডো, ডোগরি, মৈথালি এবং সাঁওতালি, এই 4টি ভাষা কিন্তু যোগ হয়েছিল, ঠিক আছে। অতটা ইম্পর্টেন্ট না, বাট আমি একটা লিখে রাখলে অনেক সময় কোশ্চেন থাকে তার জন্য, ঠিক আছে। এ হচ্ছে মোটামুটি আজকের ক্লাস, এখানে মোটামুটি শেষ করছি। তো যাই হোক, কয়েকটা এমসিকিউ আছে, এমসিকিউগুলো একবার দেখে নেব, ঠিক আছে। বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক শব্দটি কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? 24, 44, 42 নাকি 76? আমরা জানি 42তম সংশোধনীর মাধ্যমে এই দুটি ওয়ার্ড আমাদের যুক্ত করা হয়েছে, এবং তার সঙ্গে ইন্টিগ্রিটি যে শব্দটি সেটাও কিন্তু আমাদের যোগ করা হয়েছিল, বা সংহতি, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, কোন মামলায় সুপ্রিম কোর্ট প্রথম রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়? তাহলে কি অংশ নয় মানে কি? আমাদের বেরোবাড়ি ইউনিয়ন কেস হয়ে যাবে। আর যদি বলতো যে ইন্ডিকেট পার্ট, তাহলে হয়ে যাবে কেশবানন্দ ভারতী কেস হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা, চলো 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা কোন সংবিধানের সংশোধন, মানে কোন দেশের সংবিধান থেকে নেওয়া? ইউএসএ, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, কানাডা। আমরা জানি অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে কনকারেন্ট লিস্ট, ঠিক আছে। 4 নম্বর, দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল কত নম্বর সংবিধানিত আছে? 8ম, 10ম, 9ম নাকি 11? আমরা জানি যে অ্যান্টি ডিফেকশন তাহলে মানে টিয়ার্স অফ ওল্ড পিএম, ডি 10 নম্বর, মানে থেকে 10ম তপশিল হয়ে যাবে অ্যান্টি ডিফেকশন ল, ঠিক আছে। এটা 1985 সালে 52তম সংশোধনে যুক্ত হয় রাজীব গান্ধী টাইমে, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, 2003 সালে 92তম সংবিধান সংশোধনের মাধ্যমে 8ম তপশিলে কোন ভাষাটি যুক্ত করা হয়নি? বোডো, সাঁওতালি, ডোগরি নাকি নেপালি? আমরা জানি নেপালি ভাষাটা 2003 সালে যুক্ত করা হয়নি, ঠিক আছে। 1992 যে 1992 71 যে আর একটি ভাষা যোগ হয়েছিল এই 3টে বাদ দিয়ে, সেটা হচ্ছে মৈথালি, ঠিক আছে। এই হচ্ছে প্রশ্ন। যাই হোক, মোটামুটি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করো যারা প্রিপারেশন নিচ্ছে, আর ভালো খারাপ সব কিছু একটা রিপোর্ট আমাকে দিও। যেহেতু ডেসক্রিপটিভ ক্লাস আজকে আমার ফার্স্ট, সেই জন্য একটু কমেন্ট করাটা জরুরি। তো
তো একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ঠিক আছে? চলো বাই।